আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মানুষ পৃথিবীতে আসার পরে যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন আমাদের পিতামাতার কিছু আচরণ ভঙ্গিমা, তাদের স্বভাব চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। কিন্তু মানুষ যখন কিছুটা বড় হতে থাকে তখন প্রথম যে শিক্ষাটা আসে সেটা হচ্ছে পরিবার থেকে। পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি অথবা আমাদের পরিবারে বসবাসরত অন্যান্য সদস্যদের যেসব আচরণ ভঙ্গিমা সেগুলো কিন্তু আমাদের ভিতরে আসতে থাকে। তারপরের শিক্ষা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পিতামাতারা আমাদেরকে পড়াশোনার জন্য পাঠায়, তাদের সিলেবাস এবং তাদের আচরণ কালচার সব কিছু আমাদের ভিতরে ঢুকে যায়। আর এরপরে যে শিক্ষাটা আসে সেটা হচ্ছে আমাদের চলাফেরা, আমাদের দ্বারাই এগুলো আমরা তৈরি করে নিই। আমরা যখন যুবক বয়সে পদার্পণ করি তখন আমরা কোন সমাজে উঠা বসা করব, কারা আমার বন্ধু হবে এবং তাদের আচরণ ভঙ্গিমা, তাদের কালচারটা কী, সেগুলোর উপরেই কিন্তু আমাদের স্বভাব চরিত্রগুলো গড়ে ওঠে। যার কারণে আমরা পৃথিবীতে যখন বিচরণ করছি, ব্যবসা বাণিজ্য করছি, বিভিন্ন ভালো কাজ খারাপ কাজ করছি, এগুলোর সামনে ভিন্ন ভিন্ন সমাজের মানুষ দাঁড়িয়ে যায়। আর যাদের কালচার ভালো তারা আপনাকে সহযোগিতা করবে ভালো কাজে, যাদের কালচার খারাপ তারা আপনাকে পথরোধ করার চেষ্টা করবে। আর কিছু কিছু মানুষ আছে স্বতন্ত্র, তারা শুধু দেখেই মজা নিতে চায়। বন্ধুরা, আমার একটি ঘটনা মনে পড়ে। আমি হাফেজিয়া মাদ্রাসায় পড়ি, বয়স প্রায় 10 বছর। সকালে নাস্তা করতে এসেছি, নাস্তা শেষে আমি যখন মাদ্রাসায় ফিরে যাচ্ছি ওই সময় আমার বাসার পাশে একটি মাঠ ছিল, খেলার মাঠ। খেলার মাঠের পাশে একটা ছোট্ট গর্ত ছিল, গর্তে হাঁটু সম পরিমাণ পানি ছিল। ওখানে দুইটি বাচ্চা দাঁড়িয়ে আছে, দুইটি বাচ্চা যথাক্রমে 6 থেকে 8 বছর বয়সের মধ্যে। বড় বাচ্চাটির হাতে একটি খেলনা আছে এবং বাচ্চাটি ওই খেলনা দেখিয়ে ছোট বাচ্চাটিকে বলছে যে এই দেখ, আমি খেলনাটি এখানে পেয়েছি। বাচ্চার কথোপকথনের জন্য আমি ওখানে দাঁড়িয়ে যাই। যদিও বা আমার বয়স কম ছিল, কিন্তু এটার প্রতি অল্প বয়সে একটু আগ্রহ থাকেই। আমি সেখানে দাঁড়িয়ে যাই বাচ্চাটির কথা শুনে। ছোট বাচ্চাটি অনেক কৌশল করছিল সেই খেলনাটি নেওয়ার জন্য এবং এক পর্যায়ে সে কান্নাকাটিও শুরু করলো, খেলনাটা আমাকে দাও তাই বলে। কিন্তু বড় বাচ্চাটি খেলনাটি কখনোই কোনো অবস্থাতেই হাতছাড়া করতে নারাজ। এক পর্যায়ে ছোট বাচ্চাটি কৌশল অবলম্বন করে একটা কথা বলল। আমাকে খুবই আশ্চর্য লেগেছিল তার মেধার বিষয়টি ভাবতে। সে বড় বাচ্চাটিকে বলছে যে ছি, এই খেলনাটিতে আমি পেশাব করেছিলাম গতকালকে। সঙ্গে সঙ্গে বড় বাচ্চাটি খেলনাটি ফেলে দেয় সামনে যে গর্ত আছে, গর্তের পানিতে। আর ফেলার সাথে সাথে ছোট বাচ্চাটি ওই পানিতে নেমে খেলনাটি তুলে নেয় হাতে তোলার সঙ্গে সঙ্গে সে আবার বলতেছে যে আমি মিথ্যা বলেছিলাম খেলনাটা নেওয়ার জন্য। তার মানে একটা ছোট বয়সে 6 বছর বয়স বা 7 বছর বয়সে একটা বাচ্চা কতটা কৌশল অবলম্বন করতে পারে যে খেলনাটি সে চাইলো এবং সহজে না পেয়ে সেই সময় সে কৌশল অবলম্বন করে তাকে বলল যে আমি খেলনাটিতে পেশাব করেছিলাম। আর সঙ্গে সঙ্গে সে খেলনাটি বড় বাচ্চাটি ফেলে দেয়। বন্ধুরা, এভাবেই কিন্তু আপনার কোনো ভালো কাজকে আটকে দিয়ে ওই খেলনাটি যেভাবে কৌশলগতভাবে নিজের হাতে তুলে নিয়েছে, আপনার সফলতাও কেউ কেড়ে নিতে পারে পৃথিবীতে। আর এটারই প্রতিযোগিতা চলছে, যেটা আমার জীবনে সব সময়ের জন্য আমি দেখেছি। যারা আমাকে বিভিন্ন সময় এই কাজটা করা ভালো না, এই কাজটি করো না, এটা করলে ভালো হবে না, তারাই কখনো দেখা গেছে যে আমার চলার রাস্তাতেই তারা চলেছে এবং তারা নিজেরা সাকসেস হওয়ার চেষ্টা করছে আমার দেখিয়ে দেওয়া রাস্তাতে। বন্ধুরা, কাজ করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে কারা আমাদের ভালো চাই আর কারা আমাদের খারাপ চাই। পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এবং আমরা কিন্তু ভালো মন্দ দুটোই কিন্তু বিশ্লেষণ করতে সক্ষম। যার কারণে আমাদেরকে বিশ্লেষণযোগ্য কিছু চিন্তাশীলতা মাথায় আনতে হবে এবং সঠিক সিদ্ধান্তের আলোকে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ অনেক কথাই বলা যায়, আমরা যখন একটি ধাপ ফেলি তখন 100 বার ভাবা উচিত যে আমার পায়ের নিচে মাটিটা আছে কি না। আমরা দেখেছি হাতিকে, সে যখন রাস্তায় চলে তখন তার পথটা পরিষ্কার করেই চলে, তার নিঃশ্বাস বা ফুয়ের মাধ্যমে পরিষ্কার করতে করতে। বন্ধুরা, আমাদেরকেও চলতে হবে এভাবে, কারণ পৃথিবীতে মানুষকে হিংসাত্মক হিসেবে সৃষ্টি করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কিন্তু তার বড় স্ত্রী ছোট স্ত্রীকে বনবাসে দিতে বলতেছে। তো নবীর স্ত্রীদের মধ্যেও কিন্তু হিংসা বিদ্বেষ ছিল।
আমাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। এর জন্য আমরা অন্যের কথা শোনার আগে আমরা পরীক্ষামূলকভাবে দেখব যে আসলে কারা আমাদের ভালো চায়, কারা আমাদের খারাপ চায়। তাহলে আমাদের জন্য সহজ রাস্তাগুলো বের হয়ে আসবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রথমেই ফোনটি খুলে নিই। আর যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির সমস্যা হচ্ছে আমাদের ফোনটিতে ফেক চার্জ চলছে। কাস্টমার বলছে যে আমি চার্জ দিচ্ছি, চার্জ দেখাচ্ছে চার্জটা স্টোর হচ্ছে না। চার্জ স্টোর না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমাদেরকে জানতে হবে। আমরা শুধুমাত্র আইসির কারণেই চার্জ স্টোর প্রবলেম হয় না, আমাদের চার্জ স্টোর প্রবলেম হয় পোর্টের কারণে, অনেক সময় আইসির কারণে, অনেক সময় ফোনগুলো শর্টিং থাকে। এই শর্টিংয়ের কারণে কিন্তু আমাদের ফোনগুলো ফেক চার্জিংয়ের প্রবলেম হয়, চার্জ স্টোর হয় না, চার্জ দীর্ঘস্থায়ী থাকে না। আর এই ফোনটিতে সমস্যা কোথায় আছে সেটা আমরা সেটি আমরা এই মুহূর্তে দেখব। সেটটা খুলে নেওয়ার জন্য শুধু হাত ব্যবহার করা হয়েছে। এই সেটগুলোর ব্যাক সাইডে যেসব স্ক্রু আছে, এই সেটগুলো খোলার জন্য আমাদের সেপারেটের হিটের প্রয়োজন হয় না, সরাসরি আমরা এটা হাত ব্যবহার করেই আমরা খুলতে পারবো। আমাদের যেসব মাদারবোর্ড প্রোটেকশন প্যানেলগুলো আছে এগুলো তুলে ফেলতে হবে। এই মুহূর্তে আমরা টেস্ট করব মিটারের মাধ্যমে যে আমাদের ফোনের সমস্যাটা কোথায়। প্রথমে আমাদেরকে হট টেস্টিং করতে হবে। হট টেস্টিংটা হবে মাদারবোর্ডের না, হট টেস্টিংটা হবে সরাসরি চার্জিং সকেটের। আর হট টেস্টিং এখনও পর্যন্ত যারা পুরোপুরি ক্লিয়ার না, তাদেরকে আমি বিষয়টি বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা চার্জিং পোর্টে একটা চার্জার লাগাবো। চার্জার লাগানোর পরে আমরা মিটার ডিসি ভোল্টে রেখে তারপর আমরা চেক করে নেব যে আমাদের চার্জিং সকেটে যতটুকু ভোল্টেজ ইন করার কথা ততটুকু ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করছে না, অথচ এই চার্জিং পিনের মাধ্যমে ফোনটাতে চার্জ শো করছে। কোনো পিনেই কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটাতেই আমরা চেক করছি, পয়েন্টের নিচেই আমাদের রিডিং আছে। এখন ফার্স্ট টাইম আমাদেরকে চার্জিং সকেটটা পরিবর্তন করে দেখতে হবে। আর বলার বিষয় এটাই ছিল যে আমাদের সবসময় আইসি থেকেই কিন্তু প্রবলেম হয় না, চার্জিং পোর্ট থেকেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হয়। আর এখানে সাধারণত চার্জিং পোর্টের পজিটিভ লাইন আর নেগেটিভ লাইন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি পিন আছে, চওড়া চওড়া দুটি পিন। এই দুটি পিনের মধ্যেই কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ সম্পৃক্ত। আমরা এই মুহূর্তে পেস্টের মাধ্যমে চার্জিং সকেটটা তুলব। যেহেতু আমাদের পোর্টটাকে আমরা নষ্টই পেয়েছি, যার কারণে পোর্টটাকে আমাদেরকে সরাসরি তুলে নিতে হবে মাদারবোর্ড থেকে হিটে দিয়ে। এবং এই জায়গাটাতে মাদারবোর্ডটা পুরোটাই গ্যাপের উপরে একটা পোর্ট লাগানো থাকে, যার কারণে নিচ দিয়ে হিট দিলেও সরাসরি আমাদের পোর্টেই লাগবে। এই জন্য আমরা পোর্টটাতে সরাসরি হিট দিয়েই তুলব চার্জিং সকেটটা। যারা বহুদিন থেকে কাজ করেন তাদের জন্য চার্জিং সকেট পরিবর্তন করাটা অনেক ইজি। এই জায়গাটা একটু সোল্ডারিং করতে হবে। এখানে ময়লার কারণে কিন্তু অনেক সময় ভোল্টেজ ম্যাটার হয়, যার কারণে আমাদের পিনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মুহূর্তে আমরা যে পোর্টটি লাগাবো সেই পোর্টটিকে কিন্তু হট টেস্টিং করতে হবে।
পোর্টটি আসলে ঠিক আছে কিনা। লাগানোর পরে অনেক সময় বারবার লাগাই খুলে এরকম কাজের সঙ্গে অভ্যস্ত আমাদের টেকনিশিয়ানরা অনেকেই আছে, যার কারণে আমি সবসময় বলি যে চেকিংয়ের মাধ্যমে কাজগুলো করা উচিত। আমরা এখানে যে চড়া দুইটা পিন ছিল সেই পিনটাকে টেস্টিং করছি। দেখতে পাচ্ছেন 5.1 ভোল্টেজ দেখিয়েছে, তার মানে আমাদের বোর্ডটা 100% ওকে আছে। আমরা এই মুহূর্তে বোর্ডটা এখানে রিপ্লেসমেন্ট করব, সেটাও অবশ্যই আমরা আয়রনের মাধ্যমে। হটগান দিয়ে কিন্তু আমাদের পোর্ট লাগানো যাবে না এখানে, যেহেতু পুরো মাদারবোর্ড গ্যাপের উপরে কিন্তু একটা পোর্ট লাগানো আছে। এখন আমরা পুরানো যে চার্জিং সকেট আছে সেটা চেক করব, সেটা আসলে মাদারবোর্ড থেকে তুলে নিয়ে আসার পর রিডিংয়ের কী অবস্থা। এখানে ভোল্টেজ একেবারেই নেই, তারপরে কিন্তু চার্জিংটা শো করছিল। প্রথমে আমরা চার্জিং সকেট যেটা আছে সোল্ডারিং করে নেব। প্রত্যেকটা পিন সোল্ডারিং করতে হবে, আমাদের খুব সস্তা কাজ করা যাবে না। অনেক সময় টেকনিশিয়ানরা কাস্টমারের বিল কম দিলে দেখা যাচ্ছে 2টি পিন কানেকশন করে দিয়ে দেয়। অনেক সময় হয়তো অনেকে আছে যারা সস্তা কাজ করতে অভ্যস্ত, তারা এই সময় কিন্তু এভাবেই কাজ করে। কিন্তু আমাদের যেহেতু স্মার্টফোন, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিশিয়ান শুধু না, জেনারেল ইউজাররাও কিন্তু এই পোর্টগুলোকে ওটিজি অথবা ইউএসবি ডাটা কানেকশনের জন্য ব্যবহার করে থাকে, যার কারণে আমাদের পোর্টগুলোর প্রত্যেকটা পিন এখানে কানেকশন রাখা খুব জরুরি বলে আমি মনে করি। সাইডের ব্যালেন্স পিন যেগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দিতে হবে। এখন আমাদের চেকিংয়ের পালা। অপোজিট সাইড থেকে কিছুটা হার্ডলি একে বসিয়ে নিতে হবে। এখানে ব্যালেন্স পিন আছে মোটামুটি 4টি। প্রত্যেকটা পিনে আমাদের এখানে চাপ প্রয়োগ করতে হবে হালকা হালকা করে, খুব বেশি না। চাপটা হচ্ছে ম্যাটার না, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যে আয়রনটা গরম হয়, গরমের কারণে কিন্তু রাংটাকে একেবারে গলিয়ে দেয়, আর তখনই কিন্তু আমাদের চার্জিং পোর্টের পিনগুলো ঢুকে যায় ভিতরে। এখানে পিনগুলো সঠিকভাবে কানেকশন হয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। যেহেতু আমাদের পিন কানেক্টিভিটি শেষ, একটু ওয়াশ করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমাদের ইমানের অঙ্গটাই আমরা ঠিক রাখার চেষ্টা করব। এখন আমাদের চেকিংয়ের পালা, আমরা চেকিং করব। মাদারবোর্ডটা সরাসরি কেসিংয়ের সঙ্গে লাগিয়ে ব্যাটারি কানেকশন করে তারপর চেকিং করে নিতে হবে।
চার্জার কানেকশন। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে এখনো পর্যন্ত চার্জার কানেকশন পেয়ে গেছে। কত পার্সেন্ট আছে সেটাও দেখাবে। 1%। এই 1%টা আস্তে আস্তে এগোচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। 2%। দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যে 2% চলে আসছে। আরও 1%, 2% আমরা দেখব। যদি আমাদের চার্জটা স্টোর হয় তাহলে আমরা এখনই ফোনটাকে ফাইনালি ফিটিং করে ফেলব। কিছুটা সময় লাগবে হয়তো। বন্ধুরা, চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন দীর্ঘদিন থেকে, আমি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। অনেক বিষয় সামনে নিয়ে আসতে পারি না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মোবাইল সার্ভিসিং জগতের কিছু বিধিনিষেধ আছে, আর সেই বিষয়গুলো মানার চেষ্টা করি। আর এই কারণে অনেক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হওয়াতে আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওর বিষয় যেটা না বললেই না, ভিডিওগুলো শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করি। কারণ যারা নতুন টেকনিশিয়ান আছে তারা অনেক সময় ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তাদের কাজের সহযোগিতা আসে। এই জন্য ভিডিওগুলো শেয়ার করে সকলের মাঝে ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাঙালি জাতিরা মোবাইল টেকনিশিয়ান যারা আছে, দুর্বল টেকনিশিয়ান, তারা যেন দুর্বলতাটাকে একেবারে ছেড়ে ফেলে দিয়ে সফল কাম হতে পারে, তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ব্যাক বাটন, হোম বাটনটা কাজ করছে না, যার কারণে পার্সেন্টেজ দেখতে প্রবলেম হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি এখনও 2% আছে। আমাদের আরও 1-2% গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের চার্জটি আসলে স্টোর হচ্ছে কিনা। পিছনের হোম বাটনের কানেক্টরটা এখানে লুজ আছে, আমরা কানেক্টরটা একটু লাগিয়ে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 3% চার্জ উঠে গেছে, তার মানে আমাদের কাজটি সাকসেস হয়েছে। কাজটি খুব সহজ ছিল, তবে বোঝার বিষয় ছিল। মিটারগুলোকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে সাকসেস করতে পারবো। বন্ধুরা, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।